এসএসসি ও সমমান পরীক্ষা শুরু সারা দেশে। পূর্ণ মান, সময় ও সিলেবাস অনুসরণ। কেন্দ্রের বাইরে উৎকণ্ঠিত অভিভাবক। আজকে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পরীক্ষা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দেখা যাচ্ছে সবকিছু এখন স্বাভাবিক আছে। আজকে ফার্স্ট পরীক্ষা, তো এই জন্য একটু আগে আসলাম। চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয়ায় ডক্টর ইউনূসের ধন্যবাদ। 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণ বিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো। বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। এবং সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট। নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ মিনুর এবং আজিপুর গার্লস স্কুলস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। তবে শুরুতেই চলে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, আপনার থেকে জানতে চাই যে পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন, আর সব দিক নির্দেশনা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, কি দেখছেন সরজমিনে? ধন্যবাদ অনেক। আমরা শুরুতেই একটা বিষয় যদি বলি, আমরা দেখছি যে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে অভিভাবক এবং ব্যক্তিগত গাড়ি অতিরিক্ত থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে আশপাশের সড়কগুলোতে কিন্তু এখানে একরকম যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে যানজটকে মাথায় রেখে পরীক্ষার কেন্দ্রে কিন্তু অভিভাবক তার পরীক্ষার্থীদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা দেখেছি যে একটু সকাল সকাল আসার চেষ্টা করেছেন অনেকেই। এবং আরেকটা বিষয় একটু যদি বলি যে এইবার কিন্তু আমরা দেখছি যে এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী এবার আসলে কম। এছাড়া আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমরা দেখছি যে এবার 19,28,970 পরীক্ষার্থী রয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার কিন্তু এবার বেড়েছে 310টি, অর্থাৎ 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে রয়েছেন। এবং সারা দেশের 11টি শিক্ষা বোর্ডে সারা দেশে 3,715টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা আরেকটা বিষয় যদি একটু বলি যে এসএসসি গত বছর তো বললাম যে গত বছরের চেয়ে এবার 1 লাখ পরীক্ষার্থী এবার কমেছে। এছাড়া আরেকটা বিষয় যদি একটু বলি যে আমরা দেখছি যে এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা বোর্ডের, যে সেটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে কিন্তু 144 ধারা জারি রয়েছে এবং এর আর কেন্দ্রের আশপাশের 200 গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট এবং নন এমন কোনো কিছু চলাফেরাও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এবং এসএসসি সমমানের পরীক্ষা আমরা জানি যে 10 এপ্রিল থেকে শুরু হয়ে সেটি কিন্তু 13 মে পর্যন্ত চলবে এবং 15 মে থেকে আমরা জানি যে সেটি এরপরে কিন্তু 1 সপ্তাহ ধরে এখানে 15 থেকে 22 মে পর্যন্ত কিন্তু ব্যবহারিক পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি যে করোনা পরবর্তী সময়ে আমরা কিন্তু গত বছরের আগ পর্যন্ত দেখেছি যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, তবে গতবার থেকে এইবার পূর্ণ সিলেবাসে, পূর্ণ মানে এবং পূর্ণ সময়ে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল অনেক আমার কাছে এসএসসি পরীক্ষার সবশেষ তথ্য। এবার আজিমপুর গার্লস স্কুলের দিকে তাকাতে চাই, সেখানে আছেন সহকর্মী শরীফ রওশন। পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন এবং অভিভাবকরাই তাদের সন্তুষ্টির কথা জানাতে পারছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে?
অনেক জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারে কিন্তু বড় উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সমমানের পরীক্ষা এবার শুরু হয়েছে। এটাই আসলে তাদের বড় একটা বলতে পারি যে চ্যালেঞ্জের কথা। সেই চ্যালেঞ্জ আসলে অভিভাবকরা খুব সন্তুষ্ট, কারণ অভিভাবকরা বিগত সময়গুলোতে আসলে আমরা দেখতে পেরেছি পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু রাস্তাঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়, কিন্তু এবার কিন্তু খুবই ব্যতিক্রম একটা পরিবেশে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি পরীক্ষা হলের কেন্দ্রের বাইরে যারা অভিভাবকরা এতক্ষণ ভিড় করেছিলেন তারা কিন্তু আস্তে আস্তেই সরে যেতে শুরু করেছেন, কারণ পরীক্ষার্থীরা সবাই আসলে ঢুকে পড়েছেন পরীক্ষা কেন্দ্রের মধ্যে। এবং পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে আমরা দেখেছি যে এই হলে যে ম্যাজিস্ট্রেট আছেন তিনিও কিন্তু এসেছেন পরীক্ষা কার্যক্রম তদারকি করতে। সেক্ষেত্রে আসলে অভিভাবকরা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু আমরা দেখেছি যে যখন 1 ঘন্টা আগে পরীক্ষা শুরু হওয়ার গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ, তখন কিন্তু একটু বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা আসলে খুব সুন্দরভাবে জিনিসটা আসলে তারা নিজেদের মতো করে সামাল দিয়েছেন। যারা গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে রাস্তাঘাটের যাতে কোনো অতিরিক্ত গাড়ি এখানে এসে পার্কিং করতে না পারে সেই ব্যবস্থাটাও তাদের আসলে চোখে আমাদের চোখে পড়েছে। এখনও পুলিশ বেশ তদারকির সাথে আসলে গার্ডিয়ানদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা আসলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে। কিন্তু আমার কাছে যে এই জিনিসটা একটু চোখে লেগেছে সেটা হচ্ছে বিগত সময়তে আমরা দেখেছি যে পরীক্ষা হলে ঢোকার আগে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তার আসলে চেক করে ভেতরে ঢোকানো হয়, কিন্তু এবার একটু ব্যতিক্রম আমি এই স্কুলের সামনে দেখেছি যে যারা ইউনিফর্ম পরা থাকলে আসলে ঢুকে দেওয়া হচ্ছিল, খুব বেশি স্টুডেন্টদেরকে চেকিং করা হচ্ছিল না। সেই ক্ষেত্রে আসলে একটা যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার যে একটা আশঙ্কা সেটা কিন্তু অনেক অভিভাবক করছিলেন যে আসলে আরেকটু বেশি নজরদারি হয়তো বা বাড়াতে পারতেন স্কুল কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে অনেক। আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, আর তাতে করে একেবারে সব জায়গাতেই উপচে পড়া ভিড় জমছে ছাত্রছাত্রীদের। তারা যাচ্ছেন অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল বিন নূর এবং শরীফ রওশন, তারা জানাচ্ছিলেন ঢাকার খবরাখবর। এবার জানবো ঢাকার বাইরের খবর। চট্টগ্রামের মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ফয়সাল করিম, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে আছেন হারুনুর রশিদ এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী সন্দীপ শুভ। তবে সবার আগে চট্টগ্রামে ফয়সালের কাছে চলে যেতে চাই। ফয়সাল, ঢাকার খবরাখবর কিছুক্ষণ আগে জানছিলাম এবং সেখানকার পরীক্ষার পরিবেশ বেশ ভালোই বলছিলেন সহকর্মীরা। আমি একটু আপনার কাছে জানতে চাই পরীক্ষার পরিবেশ নিয়ে ও চট্টগ্রামের অভিভাবকরা কি বলছেন, আর ছাত্রদের মধ্যে কোনো আলাদা চাপ দেখতে পাচ্ছেন কিনা? আমরা দেখেছি সকাল 8টার আগে থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবক এবং শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের ভিড় ছিল এবং চট্টগ্রামের বিভিন্ন স্কুলে আমরা দেখেছি যে সকাল 8টা বা 9টার পর থেকে মোটামুটি কেন্দ্রের বাইরের যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আসন বিন্যাসের যে বিষয়টি থাকে তারা কিন্তু আগেভাগে এসেই সেই আসন বিন্যাসের বিষয়টি জেনে নিচ্ছিলেন এবং কোন কক্ষে তাদের পরীক্ষার সিট পড়েছে সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছিলেন। এবং মোটামুটি 9:45টার মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে অধিকাংশ পরীক্ষার্থী প্রবেশ করে এবং এক্ষেত্রে স্কুলের বাইরে যেগুলো বড় স্কুল, বিশেষ করে চট্টগ্রামের খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কিংবা আমরা এখন রয়েছি নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু বাইরের যে চিত্রটা সেটা একটু কিছুটা ধরুন যানজট থেকে শুরু করে কিছুটা বিশৃঙ্খলা ছিল। তো পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং এখানে যে যানজট ছিল সেটা কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। তবে যারা আগেভাগে এসেছে তারা কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে পেরেছে এবং আমরা দেখেছি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কিন্তু 5 জন করে পুলিশ সদস্য রয়েছে এবং কেন্দ্র প্রবেশের পর থেকে আসলে কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে হয়নি। এবং শিক্ষার্থী বা অভিভাবকরা যেটি বলছেন যে আসলে এবার যেই পরীক্ষা সেই পরীক্ষায় যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে সেই পরিস্থিতির কারণে কিছুটা প্রস্তুতিতে ঘাটতি থাকলেও তারা সেটি পুষিয়ে নিতে পেরেছেন। এবং বাংলা প্রথম পত্রের যেই পরীক্ষা সেটি কিন্তু তারা অধিকাংশ শিক্ষার্থী বলেছে তাদের প্রস্তুতি ভালো আছে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার যেটি দেখেছি যে 1,41,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে নিয়মিত শিক্ষার্থী 1,18,000-এর মতো আর 22,660 জন শিক্ষার্থী অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষা দিচ্ছে 112 জন। এবং এবার আমরা যেটা দেখেছি যে ছাত্র এবং ছাত্রীর অনুপাতে ছাত্রীদের সংখ্যাটা বেশি, এখানে 78,000-এর মতো ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এবং আমরা দেখেছি ব্যবসায় অনুষদ বিভাগ থেকে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এবং কেন্দ্রগুলোতে যেই ধরনের প্রস্তুতি আমরা দেখেছি সেটি কিন্তু গত 2 থেকে 3 দিন আগেই শেষ করেছে বিভিন্ন
স্কুল এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড যে কর্তৃপক্ষ আছে তারা, এবং তারা জানিয়েছে যে কেন্দ্রগুলোতে যাতে পরীক্ষা নির্বিঘ্ন হয় সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু এখানে ভিজিলেন্স টিম থাকবে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে অর্ধশতাধিক ভিজিলেন্স টিম কিন্তু এবার প্রস্তুত রয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও কিন্তু বিভিন্ন কেন্দ্র করবেন। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুন রশিদ, তার কাছ থেকে জেনে আসবো সেখানকার এসএসসি পরীক্ষা সবশেষ। ফয়সাল, আসলে সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, ঠিক 10টায় কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, এবং এই কেন্দ্রেও কিন্তু একইভাবে পরীক্ষা শুরু হয়েছে এবং কেন্দ্রের সামনে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা যেটি দেখেছি যে আজকে প্রথম দিনের পরীক্ষা হওয়ার কারণে যারা অভিভাবক এবং শিক্ষার্থী আছেন তারা কিন্তু আজকে বেশ আগেই কেন্দ্রের কাছে এসেছেন, অর্থাৎ 8টা বা 8টার আগে বা 8টার কিছু পর থেকেই আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রেই যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন। এবং এটি অভিভাবকরা যেটি বলেছেন যে আজকে প্রথম দিন শিক্ষার্থীদের সিট কোথায় পড়েছে এগুলো বের করার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে, যার কারণে একটু আগেভাগেই এসেছেন। এবং আমরা যদি একটু বলি ময়মনসিংহের শিক্ষা বোর্ডে কিন্তু এবছর শিক্ষার্থীর পরিমাণ গত বছরের চেয়ে কিছুটা কমেছে, অর্থাৎ এবছর 1,06,972 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে, যা গত বছরের চেয়ে প্রায় 13,372 জন কম, অর্থাৎ গত বছর শিক্ষার্থী ছিল 1,20,344 জন। এবং আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আসলে ঠিক কী কারণে এই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এটি কিন্তু তারা পরিষ্কার করতে পারেননি। তারা যেটি বলেছেন যে এটি আসলে গবেষণার বিষয়, তারা পরবর্তীতে গবেষণা করে বা পরিসংখ্যান তথ্য উপাত্ত সংগ্রহ করে এটি তারা বলতে পারবেন। তো আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষা বোর্ড এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ময়মনসিংহ নগরীর যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং যেখান থেকে আসলে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছানোর জন্য যানজটের কারণে সমস্যায় পড়তে পারেন, সেই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আমরা শহরের যে যানজটের জন্য যে হটস্পটগুলো রয়েছে কোথাও কোনো যানজটের পরিস্থিতি দেখিনি, পুলিশের তৎপরতা ছিল, যার কারণে নির্বিঘ্নেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। তো সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই এখানকার যে এসএসসি পরীক্ষা সেটি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা সিলেটের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ, তিনি জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ হারুন আপনাকে। ময়মনসিংহের মতো সিলেটেও নির্বিঘ্নে এবং খুবই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমরা রয়েছি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অন্যতম একটি কেন্দ্র দি এইডেড হাই স্কুলের ঠিক সামনে। দি এইডেড হাই স্কুলে প্রায় 395 জন পরীক্ষার্থী কিন্তু আজকে এখানে অংশ নিচ্ছেন। এবং আমি যদি পুরো সিলেট শিক্ষা বোর্ডের চিত্রটি একটু তুলে ধরতে চাই, সেক্ষেত্রে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং 1,02,872 জন পরীক্ষার্থী কিন্তু আজকের এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই, 154টি কেন্দ্রে কিন্তু আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং খুবই শান্তিপূর্ণভাবে, আমি প্রথমেই যেটি বলছিলাম, এবং উচ্ছ্বাস উদ্দীপনা সব কিছুই ছিল কিন্তু শিক্ষার্থীদের চোখে মুখে, এবং কিছুটা উৎকণ্ঠিত ছিলেন অভিভাবকরা যে শিক্ষার্থীরা কেমন করবে। আজকে কিন্তু প্রথম যে পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু সেই পরীক্ষাটির সূচনা হয়েছে। আমরা দেখেছি যে এখানে 9:30-এর মধ্যেই কিন্তু সকল শিক্ষার্থী তারা প্রবেশ করেছেন, কারণ কিছু নির্দেশনা কিন্তু সিলেট শিক্ষা বোর্ড থেকে দেয়া হয়েছিল। সেই নির্দেশনা মতো কিন্তু সকল পরীক্ষার্থী তারা নির্দেশনা মেনেই কিন্তু পরীক্ষা হলে অংশগ্রহণ করে। এবং আমি কিন্তু জানিয়ে রাখতে চাই, আজকে 154টি যে শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোতে কিন্তু 200 গজের ভিতরে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ মিছিল অর্থাৎ 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। এবং একই সাথে শিক্ষা বোর্ড থেকে আমরা যেটি জানতে পেরেছি, এই পরীক্ষা চলাকালীন সময়ে, যতদিন পরীক্ষা চলবে এই সময়ে কিন্তু কোচিং সহ কোনো কিছু কিন্তু চালু করা যাবে না। এবং আমি জানাতে চাই যে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে, সিলেটে কোনো ধরনের যানজট নেই, পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেটের আজকের পরীক্ষার সর্বশেষ। আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, সে বিষয়ে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।
চীন বাদে বাকি সব দেশের আমদানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পূরক শুল্ক কার্যকরের একদিন না যেতেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। তবে চীনের ওপরে শুল্ক হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের আদেশ দেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন সম্পূরক শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই তা 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। তবে পাল্টাপাল্টি শুল্ক আরোপে ক্ষিপ্ত হয়ে এই আওতা থেকে বাদ রাখা হলো চীনকে। শুধু তাই নয়, চীনা পণ্যে ওয়াশিংটনের 104% শুল্ক আরোপ কার্যকরের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে বেইজিং 84% শুল্ক বসানোর ঘোষণা দেয় ক্ষিপ্ত ট্রাম্প। তাই চীনা পণ্য আমদানিতে শুল্ক হার 104% থেকে আরও বাড়িয়ে তাৎক্ষণিকভাবে 125% কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই শুল্ক আরোপকে নিপীড়নমূলক আখ্যা দিল বেইজিং। 美方仍在对中国滥施关税，一味地进行极限施压，对这种霸道霸凌行径，中方坚决反对，绝不接受。এবার চীন ছাড়া অন্যান্য দেশের উপর 90 দিনের জন্য সম্পূরক শুল্ক স্থগিত করায় ইউরোপ কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। যদিও ট্রাম্প দাবি করছেন তার শুল্ক নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে, যা তার দেশের জন্য ইতিবাচক। They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, say, I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. এদিকে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এশিয়া, ইউরোপ ও মার্কিন পুঁজিবাজারেও বেশিরভাগ শেয়ারের দামই নিম্নমুখী। পরিসংখ্যান তথ্য বলছে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর থেকে এক সপ্তাহে মার্কিন শেয়ার বাজারের বাজার মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দামেও। শুল্ক নিয়ে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে ওয়াশিংটন বিজয়ী হতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারের যে শুল্ক আরোপ করেছিলেন তা 3 মাসের জন্য স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের ফেসবুক পেজে এই বার্তায় ধন্যবাদ জানানো হয়। অনুরোধে ইতিবাচক সাড়া দেয় বাংলাদেশ ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানাতে তার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর আগে গত শনিবার সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে তিনি চিঠি পাঠান ট্রাম্পকে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্ক আরোপ কমিয়ে নেওয়ার কথা বলা হয়। মার্কিন শুল্ক আরোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর চীন ছাড়া এশিয়া ও মার্কিন শেয়ার বাজারে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম। ট্রাম্প জানান, বিভিন্ন দেশ আলোচনা করার অনুরোধে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে বৈশ্বিক মন্দার শঙ্কা এখনও কাটেনি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একাই নাচাচ্ছেন গোটা বিশ্ব অর্থনীতিকে। 70টির বেশি দেশের উপর সম্পূরক শুল্ক ধার্য করে অস্থির করে তোলেন বিশ্ববাজার। শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই স্থগিতাদেশ দেন তিনি। এতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। বাংলাদেশ সহ 70টির বেশি দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক আপাতত 3 মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আমদানি পণ্যের ন্যূনতম 10% শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাণিজ্য ও শুল্ক বাধা নিরসনে আলোচনার অনুরোধ জানানোই আপাতত স্থগিতের নির্দেশ দেন তিনি। তবে এখনও বরফ গলেনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে। সবার জন্য শুল্ক স্থগিত করলেও চীনের উপর কয়েক দফায় বাড়িয়ে 125% নিয়ে গেছেন ট্রাম্প। জবাবে চীনও 2 দফায় মার্কিন পণ্যে 84% শুল্ক ধার্য করেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 2 দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। ট্রাম্পের স্থগিতাদেশের পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী মার্কিন শেয়ার বাজার।
স্বস্তি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের S&P 500 শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 9.5%, যা 2008 সালের পর রেকর্ড। 12% উন্নতি নিয়ে ইতিহাসের দ্বিতীয় সেরা দিন পার করল নাসদাক। এছাড়া ডাও জোন্সের শেয়ারও ছিল আকাশচুম্বী। এদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারেও গতি ফিরেছে। জাপানের শেয়ার দর বেড়েছে 8%-এর বেশি। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও চাঙা। এদিকে চীনা স্টকগুলোর উপর কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা, তাই খুব একটা বাড়েনি চীনের শেয়ার দর। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে 4.5%-এর বেশি, যা শুল্ক কার্যকরে 2021 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দামও বেড়েছে 3%। বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের মূল্য। আর বিদেশি মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের মুদ্রাও আগের অবস্থানে ফিরে আসছে। একদিনের ব্যবধানে মার্কিন ডলারের মান বেড়েছে 4.47%। বিশেষজ্ঞদের মতে চলমান অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তিতে ফিরেছেন বিনিয়োগকারীরা। 3 মাসের স্থগিতাদেশ বাজারকে স্থিতিশীল করলেও মন্দার শঙ্কা থাকবে। এদিকে বৈশ্বিক মন্দা নিয়ে জেপি মর্গানের পূর্বাভাস 60% থেকে কমিয়ে 40%-এ আনা হয়েছে। তবে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরেই বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়বে বলে ধারণা সংস্থাটির। তানভীর জানি, এখন বিশ্ব। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। আর এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা বাতিল হলো। তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। তার দাবি, গেল 5 বছরে এই সুবিধার কারণে ভারতের বন্দরগুলোয় পণ্য জট তৈরি হয়েছে, আর এতে করে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যয়। তাই বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। 2020 সাল থেকে বাংলাদেশকে এই সুবিধা দিয়ে আসছিল নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা পেত বাংলাদেশ। বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড CBIC এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্টের যে সুবিধা সেটা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। This was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan. 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনের খবর জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আজ সম্মেলনে কি কি ইভেন্ট বা কর্মসূচি রয়েছে জানাবেন, আর সম্মেলনের সমাপনী কখন নাগাদ হতে পারে, কি তথ্য আছে? প্রথমেই বলে নেই যে আজকে যে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজিত হয়েছে গত 7 তারিখ থেকে, তার আজকে সর্বশেষ দিন। তো আজকে সকাল থেকেই কিন্তু পৃথক পৃথক প্রায় একাধিক 4টির মতো সেশন রয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন খাত কেন্দ্রিক সেখানে আলোচনা হয়ে থাকবে। তার প্রথম যেই খাত নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ডিজিটাল ইকোনমি নিয়ে। আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু এখন কার্যক্রম হচ্ছে ডিজিটাল ভাবে পরিচালনা হচ্ছে, যার মধ্যে যদি আমি উল্লেখ করে থাকি যে ডিজিটাল ইকোনমির আরেকটি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে যে ক্যাশলেস সোসাইটি, যেটি আমরা যদি বলি যে নগদ কাঁচা টাকা কিন্তু হাতে থাকবে না, কিন্তু সবাই সবার সাথে লেনদেন করতে পারবে। এটি কিন্তু একটি ডিজিটাল অর্থনীতির কিন্তু অন্তর্ভুক্ত। তো এরকম আসলে ডিজিটাল অর্থনীতিতে কি কি বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে বা কোন কোন খাতে আসলে এই ডিজিটাল অর্থনীতি নিয়ে কাজ করা যেতে পারে, ব্যাংক খাত, আর্থিক খাত বা যেসব খাত রয়েছে সেই সবগুলো খাতে আসলে নিয়েই কিন্তু এই ডিজিটাল অর্থনীতির মূল যে প্রথম সেশন
আজকের শেষ দিনের সেটি শুরু হবে। এর পরবর্তীতে রয়েছে কিন্তু আপনার বস্ত্র খাত। আমরা জানি যে আমাদের দেশের বর্তমানে যেই রপ্তানি মুখী পণ্য রয়েছে, সবচেয়ে বেশি যে রপ্তানি আয় হয় সেটি হচ্ছে বস্ত্র খাত থেকে। সেই বিষয়ে আসলে বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, রপ্তানি কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হবে। পরবর্তীতে আরও দুটি সেশন রয়েছে, সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল বা ওষুধ খাত নিয়ে এবং স্বাস্থ্য খাত নিয়ে। তার পরবর্তীতে যেই সেশনটি রয়েছে সেটি হচ্ছে কৃষি খাত নিয়ে। এবং সবশেষ আজকে বিকেলে সমাপনী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই 4 দিনের যেই কার্যক্রম পরিচালনা হয়েছে সেই সব বিষয়ে জানিয়ে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে সামিটের এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের সামরিক কার্যক্রমের সমাপনী ঘোষণা করা হবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিন চলমান আছে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আতাউন্নয়ন। ভৌগোলিক অবস্থানের কারণেই ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণায় উঠে আসছে, রাজধানীতে কখনো যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে 40% ভবনই ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন ভবনের নির্মাণ বিধি না মানা আর ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের ঝুঁকির সংখ্যায় রয়েছে রাজধানীবাসী সহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে ঝুঁকি এড়াতে শীঘ্রই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। বাকিরা জানাচ্ছেন সাজিদ আরাফাত। ভূমিকম্পের এই ভয়াবহ দৃশ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের। স্মরণকালের ভয়াবহ 7.7 মাত্রার কম্পনে গেল 28 মার্চ ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বড় বড় অসংখ্য ভবন। নিহতের সংখ্যা ছাড়ায় 3000-এর বেশি। মিয়ানমারের সেদিনের ভূমিকম্পের আঁচ লেগেছিল বাংলাদেশেও। এর আগেও দেশে গেল কয়েক বছরে অনুভূত হয়েছে ছোট ছোট অসংখ্য ভূকম্পন। এতে শঙ্কা তৈরি হয়েছে বড় ভূমিকম্পের। সীমান্তে 3টি সক্রিয় টেকটোনিক প্লেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। এই অবস্থানের সাথে 100 বছরের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকা। সিলেট রিজনের এখানে একটা পসিবিলিটি আছে, এখানে যেহেতু ডাউকি ফল্ট, এখানে একটা বড় ফল্ট আছে, তো ওই ফল্ট লাইনগুলোতে হলেই কি আপনার শহরে চলে আসবে, সেটা ঢাকা চলে আসবে, যে কোনো শহরে আসবে, চিটাগং শহরে আসবে। অবশ্যই ভূমিকম্প ঝুঁকি আছে আমাদের, কেননা আমরা যেহেতু খুবই নিয়ার টেকটোনিক প্লেট বাউন্ডারির কাছে আছি, আমাদের এখানে সেটা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা বলছে ডাউকি ফল্টের প্রভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা। এর মধ্যে মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাটল হিসেবে ধরা হচ্ছে মধুপুর। 118 কিলোমিটার এই ফাটল সর্বোচ্চ 7.9 মাত্রার ভূকম্পন সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। রাজুক পরিচালিত একটি গবেষণায় বলা হচ্ছে ঢাকা শহরে অন্তত 7 মাত্রার ভূমিকম্প হলে ধ্বংস হয়ে যেতে পারে এই শহরের প্রায় 40% ভবন। এছাড়া মৃত্যু ঘটতে পারে 2 থেকে 3 লক্ষাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্পগুলো বড় একটি ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে। তবে বাস্তবিক অর্থে এটি ঠিক যে এই শহরের অবকাঠামো এত বড় ভূমিকম্প সহ্য করার উপযুক্ত নয়। নগরবিদরা বলছেন ভৌগোলিক কারণে তো বটেই, অপরিকল্পিত নগরায়নও ভূমিকম্পে ভীতির অন্যতম কারণ। তাদের অভিযোগ, খাল বা জলাশয় ভরাট করে বিল্ডিং কোড না মেনেই রাজধানীতে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। ভালনারেবিলিটি তখনই তৈরি হয় যখন অনিরাপদ ভবন বানানো হয় এবং কোনো ধরনের সেফটি মেজার্স থাকে না। সামগ্রিকভাবে পরিকল্পনার ব্যর্থতা এবং বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। রাজুকের নাকের ডগা এগুলো হয়েছে। রাজুকে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সব দেখেও না দেখার ভান করেছে। ভূমিকম্প হলে কিন্তু সে প্ল্যানও শুনবে না, সে কোড মেনেছে কিনা শুনবে না, সে কিন্তু তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার পরিসংখ্যান বলছে গেল 150 বছরে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটা ফের ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের প্রায় 6 কোটি মানুষ। ঝুঁকিতে আছে পাকা, আধা পাকা ঘরবাড়ি থেকে সেতুসহ বিভিন্ন অবকাঠামো। সরকারের অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম তৈরি করতে হবে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ওভারকাম করতে হবে। আমি কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি বা আমি এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি, এই নলেজটা যদি আমার থাকে এবং আমি আমার সাধারণের পিপলসের মধ্যে যদি আমি এটা ডিসমিনেট করতে পারি, তাহলে অনেকাংশে অনেক থেকে আমরা সেফ হতে পারি। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা করে ঢাকার বিল্ডিং কোড আইনকে শক্তিশালী করা সহ দুর্যোগ মোকাবিলা ও সম্পদ রক্ষায় সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত,
এখন ঢাকা। সাবেক এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডের আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম নিলামে ৮টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছে। আর এ অবস্থায় নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় এই সমস্ত গাড়িগুলো যদি আবার নিলামে তোলা হয় তাহলে রাজস্ব হারানোর শঙ্কা দেখছে কর্তৃপক্ষ। বাকিরা জানাচ্ছে হাজিরা শিউলি। প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ৯,৬৭,০০,০০০ টাকা ধরা হলেও ৮টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ ২ এমপির ৯ কোটি টাকা মূল্যের এক একটি গাড়ির দাম উঠেছে মাত্র ১ লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে ৫ লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের ১%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন ৩০ লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র ৩.১০%। ২০২২ সালে জারি করা এনবিআর-এর সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে ১ লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় ২৪ এমপির গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে এনবিআর-এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা, বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ ১.৫ লাখ টাকায় তো ৯ কোটি টাকার গাড়ি বিক্রি করা মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। ২ কোটি টাকার গাড়ি বা ১০ কোটি টাকার গাড়ি ১ লক্ষ টাকার বিট করছে, পরেরবার ২ লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রথম বিট থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক 20%, 30% কভার না করে কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক ২৪ এমপির ৩০০ কোটি টাকা মূল্যের ২৪টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর-এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। রাজশাহীর বরেন্দ্র এলাকায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জলবায়ু ধর্মঘট। এ নিয়ে আরও খবর জানাতে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আপনার থেকে জানতে চাই যে জলবায়ু ধর্মঘটে আসলে কারা অংশগ্রহণ নিয়েছেন আর তাদের দাবি দাওয়াগুলোই বা কি জানতে পেরেছেন? অনেক আসলে বিশ্ব জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে রাজশাহীতে আজকে জলবায়ু ধর্মঘট পালিত হচ্ছে এবং এর অংশ হিসেবে মানববন্ধন করছে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এখানে আমরা যেটি আসলে তাদের কাছ থেকে যে দাবিগুলো তারা তুলেছেন, তারা বলছেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের পরিবর্তন হয় তার মধ্যে রাজশাহীতে কিন্তু খরার প্রভাবটি অনেক বেশি এবং সেটি বরেন্দ্র এলাকা এবং পুরো রাজশাহী অঞ্চল জুড়ে কিন্তু সেটার প্রভাব দিনে দিনে বাড়ছে। তবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বললেই দক্ষিণাঞ্চল এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলের নানা ধরনের প্রভাবের কথা বলা হয়। পাশাপাশি যে এই উত্তর অঞ্চল বা এই সমতলে যে খরা প্রবণতা বাড়ছে এবং এর ফলে যে উৎপাদন কমছে সেইটির আসলে কথা আসলে তুলে ধরা হয় না। সেই ক্ষেত্রে তারা যেটি দাবি করছেন যে বরেন্দ্র এলাকায় যে খরা প্রবণতা সেটি কমানোর জন্য বিশ্ব জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে সেটিকে তুলে ধরতে হবে এবং একই সাথে
এই অঞ্চলের কৃষক উৎপাদনে যে পিছিয়ে পড়ছে এবং উৎপাদনে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য জায়গায় যেমন খরা বা জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের প্রণোদনাগুলো দেওয়া হয়, এখানে খরা প্রণোদনা চালু করতে হবে, এইটি যেমন তাদের দাবি রয়েছে। একই সাথে বৈশ্বিকভাবেও এই জলবায়ুর প্রভাবে যে রাজশাহী এবং এর উত্তরাঞ্চল জুড়ে যে বরেন্দ্র এলাকার যে প্রভাব, সেটিকে আসলে তুলে ধরার দাবি তারা এখানে করেছেন। এবং একই সাথে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে কমিটি থাকে, বাংলাদেশের যে টিম থাকে, সেখানে আসলে কখনোই আসলে এই বরেন্দ্র এলাকার প্রভাবগুলো আসলে বলা হয়ে থাকে না, যেটি তারা এখান থেকে তুলে ধরার তাগাদা দিয়েছেন। এবং একই সাথে নগর পরিকল্পনা থেকে শুরু করে কৃষি পরিকল্পনা, সম্প্রসারণ, এই সমস্ত জায়গাতেও জলবায়ুর যে প্রভাব, সেটি আসলে কিভাবে কাটিয়ে উঠে এই অঞ্চলে উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং এইটি আসলে রোধ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো তারা এখানে আসলে গুরুত্ব আরোপ করেছে। এবং আরেকটা জিনিস এখান থেকে মূল যে দাবিটা আসলে তারা করছেন, তারা বলছেন যে এর যে প্রভাব, সেটি আসলে সুদূর প্রসারী, কিভাবে এটির সমাধান করা যায় সেই নিয়ে আসলে পরিকল্পনা প্রণয়নে একটি কমিটি গঠন করে একটি আলাদা কমিশন গঠন করতে হবে এবং আলাদা খরা নীতিমালা আসলে প্রণয়ন করার দাবি তারা তুলেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটিতে চলছে 4 দিনব্যাপী বিজু উৎসব। দ্বিতীয় দিনে রাঙামাটির মারি স্টেডিয়ামে দিনব্যাপী পাহাড়ি জনগোষ্ঠীর গ্রামীণ খেলাধুলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে এই যে উৎসব, বিজু উৎসব, সেই উৎসব সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন, আর পাশাপাশি চৈত্র সংক্রান্তি উপলক্ষে আর কি কি আয়োজন রাখা হয়েছে আজকের দিনে? সেই উপলক্ষে রাঙামাটিতে অন্তত 2টি ধাপে এখন পর্যন্ত আমরা অনুষ্ঠান হতে দেখেছি, যেটি হচ্ছে যে এই গত 3 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত 7 দিন ব্যাপী সেখানে মেলা হয়েছে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে। এরপরে গতকাল থেকে আবার আরেক দফায়, দ্বিতীয় দফায় মূলত বিজু উৎসব শুরু হয়েছে। সেখানে গতকাল উদ্বোধনের পরে আজকে দ্বিতীয় দিন এখানে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে, যেখানে আমি এখন অবস্থান করছি, সকাল থেকে আমরা দেখেছি যে পাহাড়ি জনগোষ্ঠীদের নিজস্ব সংস্কৃতির যে গ্রামীণ খেলাধুলো রয়েছে সেগুলো আসলে চলছে। আমরা বিশেষ করে দেখেছি সকালবেলা নারী এবং পুরুষদের বাঁশখরম দৌড় এবং ঘিলা খেলা, সেখানেও নারী পুরুষরা অংশগ্রহণ করেছেন। আমার একটু আগেই যেটি শেষ হয়েছে যে 4 খেলা, সেখানে নারী পুরুষরা পৃথকভাবে অংশগ্রহণ করেছেন এবং যে আমাদের ব্যাপকভাবে পরিচিত হাডুডু খেলা, সেটি আসলে আমরা একটু আগে সম্পন্ন হতে দেখেছি। আজকে সারাদিনে আসলে বিভিন্ন খেলাধুলা এখানে অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে বিকাল 3টার পরে শিশুদের, বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে। এবং আগামীকাল সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটি, সেটি হচ্ছে বলি খেলা। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বিকাল 3টা নাগাদ এই মারি স্টেডিয়ামে। সেটি শেষের পরেই মূলত পরশু, যেটি হচ্ছে 12 তারিখ, 12 এপ্রিল রাঙামাটির যে কাপ্তাই হ্রদ আছে, সেখানে ভোরে ফুল ভাসানোর মধ্য দিয়ে, বিশেষ করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে যে ফুল ভাসানো হবে, তার মধ্যে দিয়ে মূলত এই চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানটি শেষ হবে। এবং আগামী 16 এপ্রিল রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় সেখানে মারমা জনগোষ্ঠীদের সংস্কৃতির যে রয়েছে জলকেলি উৎসব, সেটির মধ্যে দিয়ে আসলে এই অনুষ্ঠানের বর্ণিল যে উৎসব পার্বত্য চট্টগ্রাম, সেটি আসলে সমাপন হবে। এই ছিল রাঙামাটি মারি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। অনেক চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে বিজু উৎসবের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ক্যারিবীয় দেশ ডমিনিকানে রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এখনও নিখোঁজ সেখানে বহু মানুষ। গেল একদিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 150 জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের খোঁজে তল্লাশি অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছে জরুরি বিভাগের কর্মীরা। তবে যত সময় যাচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা তত কমে যাচ্ছে। আরও একদিন উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জরুরি অপারেটর সেন্টারের প্রধান। রাজধানীর সান্তো ডিমঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে কনসার্ট চলাকালে ধসে পড়ে জেট সেট নাইট ক্লাবের ছাদ। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। বলেন বাকি থাকা কাজগুলো শীঘ্রই শেষ হবে। জুড়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারও ম্যাচটিতে ফুটবল ফিরবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বাকিরা জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। ঘাসগুলো মসৃণভাবে ছাটা, দুপুরের রোদ মাঠ জুড়ে ছড়িয়ে দিয়েছে সোনালি আভা।
ইউরোপিয়ান ধাঁচের গ্যালারি, ভিআইপি বক্স থেকে শুরু করে প্রেস বক্স, সবখানেই আধুনিকতার ছোঁয়া। দেশের ফুটবলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত জাতীয় স্টেডিয়ামের নতুন চেহারা নজর কাড়বে যে কারো। দীর্ঘদিন খেলার বাইরে মাঠটি, স্টেডিয়ামকে সংস্কার করতে লেগেছে প্রায় 4 বছর। তবে আবারও খেলোয়াড় দর্শকদের অংশগ্রহণে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরাতে চান সংশ্লিষ্টরা। তাই তো কাজের অগ্রগতি দেখতে মাঠে হাজির বাফুফে ও এনএসসি কর্তারা। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, ফুটবলের অভিভাবক সংস্থার কর্তারা ঘুরে দেখলেন সবই। সন্তুষ্টি নিয়ে জানালেন মাঠে খেলা ফেরার সময় 10 জুনের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঢাকা স্টেডিয়াম ফিক্সড। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। মাঠের ঘাস নিয়েও আছে অসঙ্গতি। ক্যানোপি লাইট, ম্যাচ কমিশনের রুম সহ বেশ কিছু কাজ এখনো বাকি। দ্রুততম সময়ে শেষ হবে প্রত্যাশা বাফুফের। ঘাসের কাজটা, ম্যাচ কমিশনের কাজটা, এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করব ইনশাআল্লাহ। তবে এখনো পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। বাফুফে কর্তার আশ্বাস, নতুন কমিটি সেসব সমাধান করবে। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে। সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটি সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। 2021 সালে সংস্কার কাজ শুরু হওয়ার পর প্রায় 4 বছর ফুটবল থেকে নির্বাসিত জাতীয় স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীদের ম্যাচের মাধ্যমে আবারও ফুটবল ফিরবে তার আপন ঘরে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু সারা দেশে। পূর্ণ মান, সময় ও সিলেবাস অনুসরণ। কেন্দ্রের বাইরে উৎকণ্ঠিত অভিভাবক। আজকে ফার্স্ট পরীক্ষা, তো এই জন্য একটু আগে আসলাম। আজকে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পরীক্ষা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দেখা যাচ্ছে সবকিছু এখন স্বাভাবিক আছে। চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ। 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয় ডক্টর ইউনূসের ধন্যবাদ। 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণবিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো। বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট। নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।